আজকের ক্লাসে আমরা ডায়াবেটিসের ল্যাব টেস্ট নিয়ে আলোচনা করব। যে ল্যাব টেস্টের মাধ্যমে আমরা ব্লাডের গ্লুকোজের লেভেল পরিমাপ করতে পারি সেটা নিয়ে। তার অনেকগুলো মেথড আছে, তার মধ্যে আমরা সবচেয়ে বেশি যে মেথডটা ইউজ হয়, রুটিনলি যে মেথডটা ইউজ হয় সেটা হচ্ছে জিওডি পিওডি মেথড। এই জিওডি পিওডির ফুল ফর্ম হচ্ছে গ্লুকোজ অক্সিডেজ পার অক্সিডেজ মেথড। ঠিক আছে, এই মেথডের প্রিন্সিপাল এবং প্রসিডিওরে যাবার আগে আমাদেরকে জানতে হবে যে কখন কখন আমরা একটা পেশেন্টের ব্লাডের গ্লুকোজ পরিমাপ করতে পারি। আমরা মেনলি তিনটে সময় আমরা ব্লাডের গ্লুকোজ পরিমাপ করতে পারি। একটাকে বলা হয় ফাস্টিং ব্লাড গ্লুকোজ, ঠিক আছে, এটাকে অনেকে FBS বলে, ফাস্টিং ব্লাড সুগার বলে অনেকে, ঠিক আছে, কিন্তু সুগার না বলে গ্লুকোজ বলাটাই সবচেয়ে বেশি যুক্তিযুক্ত, কারণ আমরা এই মেথডটার মাধ্যমে কিন্তু গ্লুকোজই পরিমাপ করি, অন্যান্য সুগার কিন্তু পরিমাপ করি না, সেই জন্য এটাকে FBG বা ফাস্টিং ব্লাড গ্লুকোজ। আরেকটা হচ্ছে পোস্ট প্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ, ঠিক আছে, আর একটাকে বলা হয় র্যান্ডাম ব্লাড গ্লুকোজ। এই তিন সময় আমরা ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেল পরিমাপ করতে পারি। একটা ফাস্টিং মানে কম করে 8 ঘন্টার একটা ফাস্টিং লাগবে, আমাকে 8 ঘন্টা না খেয়ে থাকার পর তার ব্লাডটা কালেক্ট করে তার ব্লাড গ্লুকোজ লেভেল পরিমাপ করতে পারি। অথবা সে নর্মাল একটা মিল নেবে, মানে যেমন খাওয়া দাওয়া করে সেরকম একটা খাওয়া দাওয়া করলো, তার ঠিক 2 ঘন্টার মাথায় আমরা ব্লাড কালেকশন করে তার ব্লাডের মধ্যে গ্লুকোজের লেভেল পরিমাপ করা হয়, সেটাকে বলা হয় PPBG বা পোস্ট প্রান্ডিয়াল ব্লাড গ্লুকোজ। আর হচ্ছে র্যান্ডাম ব্লাড গ্লুকোজ, মানে যখন তখন র্যান্ডামলি যখন তখন একটা ব্লাড নিয়েই তার ব্লাডের গ্লুকোজটাকে আমরা পরিমাপ করতে পারি। ঠিক আছে, এই তিনভাবে করা হয়। এবং এখন এই ব্লাডের গ্লুকোজ পরিমাপ করতে গিয়ে আমাদেরকে একটা স্পেশাল একটা ভায়ালের দরকার হয়, যার মধ্যে আমরা স্যাম্পেলটাকে কালেক্ট করে রাখি। যদি আমাদের যে স্যাম্পেলটা কালেক্ট করলাম সেটা যদি আমার টেস্ট করতে বেশি দেরি হয়, 1 ঘন্টা বা 2 ঘন্টা দেরি হয়, তখন আমরা কী করি, সেটাকে একটা স্পেশাল একটা ভায়ালে আমরা কালেক্ট করি, যার নাম হচ্ছে ফ্লুরাইড ভায়াল। ঠিক আছে, এই ফ্লুরাইড ভায়াল কেন ইউজ করি সেটা আমরা অ্যান্টিকোয়াগুলেন্ট পড়ার সময়ই পড়েছি। ঠিক আছে, কেন, যদি আমরা ফ্লুরাইড ভায়ালে না কালেক্ট করে নর্মাল প্লেন ভায়ালে কালেক্ট করি, তাহলে কি দেখা যায় যে 1 ঘন্টার পর থেকে প্রতি ঘন্টায় ব্লাডের যে গ্লুকোজ থাকার কথা তা 20% কমে যায়। সেই গ্লুকোজটা কেন কমে, সেই গ্লুকোজটা আমার খেয়ে নেয় কি RBC। ঠিক আছে, সেই জন্যই আমাকে ফ্লুরাইড ভায়ালে ব্লাডটাকে কালেক্ট করে নিতে হয়। এখন কালেক্ট করার পর আমাকে সেই স্যাম্পেলটার মধ্যে ব্লাডের গ্লুকোজ লেভেলটা পরিমাপ করতে হবে। সেই পরিমাপ করার পদ্ধতিটার নাম হচ্ছে GOD POD মেথড। ঠিক আছে, গ্লুকোজ অক্সিডেজ পার অক্সিডেজ মেথড। এই যে মেথডটা আছে, এর প্রিন্সিপাল কী? এর প্রিন্সিপাল হচ্ছে স্যাম্পেলের মধ্যে যে গ্লুকোজ ছিল, সেই গ্লুকোজ, এই স্যাম্পেলের মধ্যে গ্লুকোজ, সেই গ্লুকোজটাকে কী হয়, এই রিয়েজেন্টের মধ্যে গ্লুকোজ অক্সিডেজ এনজাইম থাকে। এই গ্লুকোজ অক্সিডেজ কী করে, এই গ্লুকোজটাকে অক্সিডাইজ করে H2O2 আর গ্লুকোনিক অ্যাসিডে পরিণত করে। ঠিক আছে, কী হলো, বলে গ্লুকোজ অক্সিডাইজ হয়ে আমার কী হলো, H2O2 আর গ্লুকোনিক অ্যাসিডে পরিণত হলো। অক্সিডাইজ করলো কে, গ্লুকোজ অক্সিডেজ এনজাইম। নেক্সট স্টেপে কী হয়, এই যে H2O2 তৈরি হলো, সেই H2O2টা আবার পার অক্সিডেজ, যেটা আমার রিয়েজেন্টের মধ্যে থাকে, পার অক্সিডেজ এনজাইম, সেই এনজাইমের প্রভাবে ভেঙে গিয়ে ন্যাসেন্ট অক্সিজেন আর জল তৈরি করে। ঠিক আছে, তাহলে এই যে ন্যাসেন্ট অক্সিজেনটা তৈরি হলো, এই ন্যাসেন্ট অক্সিজেনটা কী করে, ওই রিয়েজেন্টের মধ্যে কিন্তু একটা আমার 4 অ্যামিনো অ্যান্টিপাইরিন বলে একটা রিয়েজেন্ট থাকে। সে কী করে, এটাকে ক্যাপচার করে ইন প্রেজেন্স অফ ফেনল, এটাকে এই ন্যাসেন্ট অক্সিজেনটাকে ক্যাপচার করে আমার পিঙ্ক কালারের একটা কমপ্লেক্স তৈরি করে। ঠিক আছে, পিঙ্ক কালারের যে কমপ্লেক্সটা তৈরি হলো, সেই কমপ্লেক্সটার কালারের যে ইন্টেন্সিটি, সেটা যত বেশি হবে তত আমার গ্লুকোজের পরিমাণ বেশি থাকবে। ঠিক আছে, এটা ল্যাম্বার্টস বেয়ার ল অনুযায়ী, যে যত তার কনসেন্ট্রেশন বেশি থাকবে, মানে যত কনসেন্ট্রেট হবে কালারটা, যত আমার পিঙ্ক কালারটা যত কনসেন্ট্রেট হবে, আমার গ্লুকোজের পরিমাণ কিন্তু তত বেশি থাকবে। তাহলে এটা গেল আমার প্রিন্সিপাল। এখন প্রিন্সিপালের পরে আমরা দেখব যে টেস্টটা কীভাবে করা হয়। এখন আমি একটা কথা বলে নিই, যে আমি এই যে এখন বলবো যে কত পরিমাণ স্যাম্পেল নেওয়া হয়, কত পরিমাণ রিয়েজেন্ট নেওয়া হয়, এটা গ্লুকোজের ক্ষেত্রে যেহেতু প্রায় সমস্ত কোম্পানির রিয়েজেন্টের ক্ষেত্রে একই থাকে, সেজন্যই আমি এখানে পরিমাণটা বলবো আজকে, যে কতটা পরিমাণ নেওয়া হয়। কিন্তু আমার অ্যাডভাইস হচ্ছে প্রত্যেকটা টেস্ট করার আগে কোম্পানির প্রোভাইড করা লিটারেচারটা একবার পড়ে নেবে, সেখানে যে পরিমাণটা বলা থাকবে সেই পরিমাণটা ইউজ করতে হবে। ঠিক আছে, তাহলে নর্মালি কী করা হয়, GOD POD মেথডে গ্লুকোজ এস্টিমেশনের ক্ষেত্রে, বেশিরভাগ কোম্পানির ক্ষেত্রে কী হয়, আমার একটা রিয়েজেন্ট থাকে। কোম্পানি কী করে, একটা আমাকে রিয়েজেন্ট প্রোভাইড করে, সেটা আমি আর ধরলাম। আর কি থাকে, আমার স্যাম্পেল আমার পেয়ে যায় আমি পেশেন্টের কাছ থেকে, ব্লাড স্যাম্পেল বা ব্লাড প্লাজমা স্যাম্পেল। এখন এই রিয়েজেন্ট কত নেবো আর স্যাম্পেল কত নেবো, আমি একটা টেস্ট টিউব নেবো। ওই টেস্ট টিউবের মধ্যে আমি রিয়েজেন্ট নেবো 1 ml, মানে 1000 মাইক্রোলিটার, আর তার সঙ্গে আমার স্যাম্পেল অ্যাড করব 10 মাইক্রোলিটার।
ঠিক আছে। এই দুটো এখানে অ্যাড করার পরে এই টেস্ট টিউবটাকে আমাকে ইনকিউবেটরের মধ্যে বা রুম টেম্পারেচারের মধ্যে আমাকে ইনকিউবেশনে রাখতে হবে প্রায় 15 মিনিট। 15 মিনিট ইনকিউবেশনে রাখতে হবে। 15 মিনিট ইনকিউবেশনে রাখার পরে যে আমার কালারটা ডেভেলপড হলো, এখানে পিঙ্ক কালারের যে কমপ্লেক্সটা তৈরি হলো, সেই কালারটার ইন্টেন্সিটিটা আমাকে মাপতে হবে, ঠিক আছে। আর এই কালার ইন্টেন্সিটিটা আমরা কোন যন্ত্রের সাহায্যে মাপবো? সেমি অটো অ্যানালাইজার দিয়ে আমরা মাপবো। আমি যে এই যে পরিমাপটা বললাম, এটা সেমি অটো অ্যানালাইজারের ক্ষেত্রে কিন্তু এই পরিমাণটাই ইউজ করা হয় সমস্ত কোম্পানির ক্ষেত্রেই, ঠিক আছে। এরবা থেকে শুরু করে বেনেসফেরা থেকে শুরু করে সমস্ত কোম্পানি কিন্তু 1000-এর সঙ্গে 10 স্যাম্পেলই ইউজ করে এই টেস্টটা করা হয়। একটা খুব নর্মাল টেস্ট, কোনো কমপ্লিকেশন কিছু নেই। 1000 মাইক্রোলিটার আমি রিয়েজেন্ট নেবো, তার সঙ্গে 10 মাইক্রোলিটার স্যাম্পেল মিক্স করে 15 মিনিট সেটাকে আমি রুম টেম্পারেচারে বা at 37 ডিগ্রি টেম্পারেচারে আমাকে ইনকিউবেশনে রাখতে হবে 15 মিনিট। তারপরে আমি বের করে সেটা আমি অ্যাবজর্বেন্সি বা সেটাকে আমি সেমি অটো অ্যানালাইজারে চালিয়ে দিয়ে তার আমি গ্লুকোজের পরিমাণ কত আছে সেটা আমি দেখতে পারবো, ঠিক আছে। তাহলে এটা গেল আমার প্রসিডিওর, ঠিক আছে। এখন আমি এর নর্মাল রেঞ্জ এবং ডায়াবেটিক রেঞ্জ নিয়ে একটু আলোচনা করব। এখন আমি দেখব যে আমার নর্মাল ব্লাড গ্লুকোজের লেভেল নর্মাল কতটা থাকে আর কখন আমরা সেটাকে একটা ডায়াবেটিক স্টেজ বলতে পারি, ঠিক আছে। ফাস্টিং ব্লাড গ্লুকোজের ক্ষেত্রে নর্মাল রেঞ্জ হচ্ছে 70 মিলিগ্রাম পার ডিএল থেকে 110 মিলিগ্রাম পার ডিএল, ঠিক আছে। 70 mg পার ডিএল থেকে 110 mg পার ডিএলের মধ্যে যদি থাকে তাহলে আমরা বলবো ফাস্টিং গ্লুকোজ যদি থাকে তাহলে বলবো এটা নর্মাল, ঠিক আছে। আর পিপিবিজি পোস্টপ্রান্ডিয়াল মানে খাওয়ার 2 ঘন্টা পরে যেটা, সেটা যদি আমি দেখব মোটামুটি 80 মিলিগ্রাম পার ডিএল থেকে এটা আমার হয় 140 মিলিগ্রাম পার ডিএল, ঠিক আছে। আর একটা বলেছিলাম আমি র্যান্ডম ব্লাড গ্লুকোজ। এই র্যান্ডম ব্লাড গ্লুকোজ সবসময় লেস দেন 140 mg পার ডিএল হয়। এটা গেল আমার নর্মাল রেঞ্জ। একবার দেখে নেবে নর্মাল রেঞ্জ ফাস্টিংয়ের ক্ষেত্রে 70 থেকে 110, পিপির ক্ষেত্রে 80 থেকে 140, আর আরবিজির ক্ষেত্রে র্যান্ডমের ক্ষেত্রে লেস দেন 140 mg পার ডিএল। এটা হলো আমার নর্মাল রেঞ্জ, ঠিক আছে। তো ডায়াবেটিক রেঞ্জ আমি কখন বলবো? ডায়াবেটিক রেঞ্জ আমি কখন বলবো? ডায়াবেটিক রেঞ্জ হচ্ছে যখন আমার ফাস্টিং ব্লাড গ্লুকোজ বা ফাস্টিং ব্লাড সুগার যদি আমার গ্রেটার দেন 126 mg পার ডিএল হয়, তখন আমরা বলবো এটা ডায়াবেটিক স্টেজ, ঠিক আছে। আর পিপিবিজি পোস্টপ্রান্ডিয়াল যদি আমার গ্রেটার দেন 200 mg পার ডিএল হয়, তখন আমি বলবো এটা হলো আমার ডায়াবেটিক স্টেজ, ঠিক আছে। ফাস্টিংয়ের ক্ষেত্রে 126 mg পার ডিএল আর পিপিবিজির ক্ষেত্রে গ্রেটার দেন 200 mg পার ডিএল যদি হয়, তখন আমরা বলবো এটা হলো ডায়াবেটিক স্টেজ। এখন তাহলে আমরা নর্মাল রেঞ্জ এবং ডায়াবেটিক রেঞ্জ পেয়ে গেলাম, কিন্তু এখানে একটা ছোট একটা স্প্যান আছে, ছোটো একটা জায়গা আছে। যেমন আমি বলেছিলাম যে ফাস্টিংয়ের ক্ষেত্রে আমার 70 থেকে 110 হচ্ছে নর্মাল, আর ডায়াবেটিক হচ্ছে 126-এর বেশি। তাহলে কারোর যদি ফাস্টিং ব্লাড গ্লুকোজ লেভেল যদি 110-এর বেশি আর 126-এর কম, আমি ধরলাম 120 mg পার ডিএল, তখন এটাকে আমি কি বলবো? এটা না নর্মাল না ডায়াবেটিক, তার মধ্যবর্তী স্টেজে আছে, ঠিক আছে। আর এই ক্ষেত্রেও তাই, 80 থেকে 140 আমি নর্মাল, আর 200 বেশি হলে সেটা ডায়াবেটিক। তাহলে 140-এর বেশি 240-এর কম যদি 160 হয় কারোর, তখন আমি এগুলোকে কি বলবো? যদি এরকম হয় যে ডায়াবেটিক স্টেজেও যায়নি আবার নর্মাল স্টেজেও নেই, তার মধ্যবর্তী স্টেজে আছে, তখন এগুলোকে বলা হয় প্রি ডায়াবেটিক স্টেজ। কী বলা হয়? প্রি ডায়াবেটিক বলা হয় এগুলোকে। তাহলে প্রি ডায়াবেটিক কোনগুলোকে বলা হয়, ডায়াবেটিক কোনগুলোকে বলা হয়, নর্মাল কোনগুলোকে বলা হয়, সেটা আশা করি সবার বোঝা গেছে, ঠিক আছে। এখানে আরও একটা কথা আছে যেটাকে বলা হয় রেনাল থ্রেশহোল্ড। রেনাল থ্রেশহোল্ডটা কি? রেনাল থ্রেশহোল্ড মানে হচ্ছে সেই ম্যাক্সিমাম লেভেল, ব্লাড গ্লুকোজের ম্যাক্সিমাম লেভেল যতক্ষণ পর্যন্ত আমাদের ইউরিন দিয়ে গ্লুকোজ পাস করে না। আমাদের যখন ব্লাড গ্লুকোজ লেভেল 180, যতক্ষণ 180 mg পার ডিএল পর্যন্ত আমার ইউরিনের মধ্যে কোনো গ্লুকোজ পাবো না। কিন্তু যখনই আমার ব্লাডের গ্লুকোজ 180 mg পার ডিএল, সেটা এফবিএস হোক, বিবিএস হোক, পিপিবিজি হোক অথবা আরবিজি হোক, যখনই আমার দেখবো যে ব্লাডের গ্লুকোজ লেভেল 180-এর উপরে চলে গেছে, তখনই আমি কিন্তু ইউরিনের মধ্যে আমি
ইউরিনের মধ্যে কিন্তু আমি গ্লুকোজ কিন্তু পজিটিভ পাবো। ঠিক আছে, এই যে 180 mg এটা হচ্ছে হাইয়েস্ট লেভেল, যে লেভেল পর্যন্ত আমার ইউরিনের মধ্যে কোনো গ্লুকোজ আসে না। এইটাকে বলা হয় রেনাল থ্রেশহোল্ড। কী বলা হয়? রেনাল থ্রেশহোল্ড। এখন এমন একটা কন্ডিশন হলো, দেখা গেল যে তার ব্লাড গ্লুকোজ লেভেল কিন্তু 180 কম, তবুও তার ইউরিনের মধ্যে আমি গ্লুকোজ পাচ্ছি। তার মানে কি? তার মানে হচ্ছে তার কিডনিতে কোনো প্রবলেম আছে। ঠিক আছে, এটাকে রেনাল ডায়াবেটিক বলা হয়। কী বলা হয়? রেনাল ডায়াবেটিক। রেনাল ডায়াবেটিসের ক্ষেত্রে কিন্তু আমার 180 কম হলেও ব্লাড গ্লুকোজ লেভেল 180 কম হওয়া সত্ত্বেও কিন্তু ইউরিনের মধ্যে আমার গ্লুকোজ পাওয়া যেতে পারে। এটা গেল রেনাল থ্রেশহোল্ড সম্পর্কে। ঠিক আছে, তাহলে এইগুলো আমার নর্মাল রেঞ্জ এবং দ্য ডায়াবেটিক রেঞ্জ এবং রেনাল থ্রেশহোল্ড। আচ্ছা, আর একটা কথা, যে এই যে জিওডি পিওডি যে মেথডটা আমি বললাম, সেই মেথডে আমি বলেছিলাম হয়তো যে 505 ন্যানোমিটারে আমার ফিল্টার সেট করে 505 ন্যানোমিটারে কিন্তু আমার অ্যাবজর্বেন্সটা নেওয়া হয়। ঠিক আছে, মনে রাখবে এটা 505 ন্যানোমিটার।